আলোচিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত। ৫ আগস্ট উপস্থাপন, থাকছে ঐতিহাসিক প্রেক্ষাপটের আদ্যোপান্ত। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায় এনসিপি। কাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা শুরু কাল। নেওয়া হবে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। জোড়াতালি দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন নয়, অনির্বাচিতদের সংবিধান পরিবর্তনের দাবির সমালোচনা বিএনপির। শুল্ক নিয়ে উৎকণ্ঠা কাটলেও আত্মতুষ্টির সুযোগ দেখছে না বিজিএমইএ। বিশ্বকে যুক্তরাষ্ট্রমুখী রাখতেই ট্যারিফ ফাঁদ। শিরোনামে জানাচ্ছিলাম যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার, যা ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণ অভ্যুত্থান এবং এর আগের বাস্তবতা, ঐতিহাসিক প্রেক্ষাপট, সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা, সেসব কিছু থাকবে ঘোষণাপত্রে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে, যা ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে। জুলাইতে আমাদের তো গর্বের একটা জিনিস, এটা অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান। এখানে আওয়ামী লীগ ছাড়া সবার যোগদান ছিল, ছোট দল, বড় দল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ছাড়া সবাই ছিল। তো আমরা আশা করছি সবাই তাদের যে অ্যাসপিরেশনটা এই জুলাই আসবে, জুলাইয়ের ঘোষণাপত্রে, এবং তারাও থাকবেন সেই দিন সবাই। জুলাই গণ অভ্যুত্থান এবং পূর্ববর্তী ঐতিহাসিক প্রেক্ষাপট সবই ঘোষণাপত্রে থাকবে বলে জানান প্রেস সচিব। বলেন, গণ আকাঙ্ক্ষা এবং সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা তার প্রতিফলন থাকবে এতে। আগামী দুদিনের মধ্যে আরও বিস্তারিত খোলাসা হবে বলে জানান শফিকুল আলম। ঘোষণার মধ্যে যে জুলাই আমরা কেন করলাম, জুলাইয়ের আগে যে বাস্তবতা কি ছিল, শেখ হাসিনার আমলে কি ভয়াবহ মানুষের যে অধিকার হরণ করা হয়েছিল, মানুষকে খুন গুম করা হয়েছিল, তার আগে যে বাংলাদেশের যে ঐতিহাসিক যে কনটেক্সট, এই সব কিছুই থাকবে। মূলত অ্যাসপিরেশন, আমরা কি চেয়েছি, আমরা সামনে আমরা কি চাই, আমরা কি ধরনের বাংলাদেশকে চাই, সেটার একটা আমি বলবো যে রিফ্লেকশন থাকবে। ৩-৪ তারিখের দিকে হয়তো বা বাকিটা আমরা আরও ডিসক্লোজ করতে পারবো। এদিকে রাজধানীতে জুলাই পুনর্জাগরণের র্যালি শেষে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র জুলাই গণ অভ্যুত্থানের দালিলিক প্রমাণ। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। উপদেষ্টা আরও জানান, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া বিষয়গুলো নিয়ে হবে জুলাই সনদ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং সংসদ গঠনের দাবি জানান দলটির নেতারা। এ সময় ৫ আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানায় এনসিপি। ২৪ দফা ইশতেহার ঘোষণার অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাতে থাকছে জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে ঔপনিবেশিক আমলের সব আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করা, নির্বাচন কমিশন আইনের গঠন প্রক্রিয়ার মৌলিক পরিবর্তন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপোষহীন অবস্থান ও হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন। যোদ্ধা এবং আন্দোলনকারী রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে এনসিপির সংবাদ সম্মেলন, যেখানে দিনক্ষণ, পরিকল্পনা ও গণমাধ্যমের প্রশ্নোত্তর দেন দলের আহ্বায়ক। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফ্যাসিবাদের পতন হলেও এখনো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই স্বাক্ষর করবে দলটি। এটার বাস্তবায়ন পদ্ধতি কি, সেটা নিয়ে ঐক্যমত্য কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে।
এ সময় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠনের দাবিও জানায় এনসিপি। সংবিধানের সেটা প্রিয়েম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। আগামী ৫ আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানায় এনসিপি। রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে কাল সূচনা, বক্তব্য ও সাক্ষ্য নেওয়া শুরু হবে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতাই শুরু হচ্ছে কাল। আসামির অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। সেদিকে এখন পর্যন্ত পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে ৫ শতাধিক। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় ১ বছর পর এসে হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে চলছে বিচার, তবে অনেকটাই গতিহীন। গেল ১ বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন সহ অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে প্রায় ৫০০। এর মধ্যে শেখ হাসিনা সহ ৪টি মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। ওবায়দুল কাদের সহ গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ ১৭ নেতা সহ ১০টি মামলার তদন্ত শেষের দিকে। তবে সবকিছু ছাপিয়ে রোববার শেখ হাসিনার মামলায় সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে বলে জানালো প্রসিকিউশন, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন। সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রসিকিউশন প্রথমেই যে সকল সাক্ষী সরাসরি এই মামলায় ভিকটিম হয়েছেন বা প্রত্যক্ষদর্শী এবং যাদের উপরে নৃশংস নির্মম অত্যাচার পরিচালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে, তাদেরকেই আমরা প্রথম দিকে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করব বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী কালকে ট্রাইব্যুনালে উপস্থাপিত হবে। প্রসিকিউশন বলছে শেখ হাসিনার সকল ঠিকানাতেই ওয়ারেন্ট পাঠানো হয়েছে। যেহেতু তিনি আসেননি, তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। ওনার বাংলাদেশে যে কয়েকটি ঠিকানা আছে, প্রত্যেকটি ঠিকানায় এই মামলার সমন বা নোটিশ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করা হয়েছে। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটি নিউজে ট্রাইব্যুনালে মামলা চলছে, আপনাদের মাধ্যমে কবে কোন প্রক্রিয়ায় যাচ্ছে সেগুলো সরাসরি বা রেকর্ডেডভাবে সম্প্রচার করা হচ্ছে। এ মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বদরউদ্দিন উমর, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা সহ জুলাই আন্দোলনের আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে নিহতদের মরদেহ রায়ের বাজার গণকবর থেকে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণকবর জিয়ারত করে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে পরিবার নিজ বাড়িতে স্বজনদের দাফন করতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনা হবে। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক ছাড় দেওয়া হবে না। এখানে প্রায় 114 জনের গণকবর রয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বলল যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। জোড়া তালি দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। অনির্বাচিতদের সংবিধান পরিবর্তনের দাবির সমালোচনা করে তারা বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে তা সংসদে সমাধান করা হবে। যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। কখন একটা সুষ্ঠু নির্বাচন হবে,
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি। এতে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, সব আন্দোলনে জীবন দিয়েছে সাধারণ মানুষ, এর ফল ভোগ করেছে কিছু কুটিল রাজনীতিবিদ। সমালোচনা করেন সংবিধান পরিবর্তনের আলাপ আলোচনার। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে, এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। এদিকে নীলক্ষেতে সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। কোনো আবিষ্কারের তো দরকার নেই, সংসদ হচ্ছে সবকিছুর মূলে। All road leads to the parliament. আপনার সব সমাধান সংসদে হতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর আব্দুল মঈন খান বলেন, জোড়াতালির পরিবর্তন দিয়ে ভাগ্য পরিবর্তন সম্ভব নয় দেশের 18 কোটি মানুষের। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার গেলে উঠবে। যে প্রত্যাশা নিয়ে 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল তার কতটা পূরণ হয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার হার্টে 4টি বাইপাস করা হয়েছে, এ তথ্য জানান হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির। রাজধানীর ইউনাইটেড হসপিটালে ব্রিফিংয়ে বলা হয়, আগামী 7 দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন জামায়াত আমির। 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। আল্লাহ তাআলা যে দোয়া যে কবুল করেছেন, এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তাআলা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন। অন্য প্রসঙ্গ জানাবো, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যে সেই দেশের অন্তত 20% কাঁচামাল ব্যবহার করা গেলে শুল্ক আরও কিছুটা কমবে বলে মনে করে বিজিএমইএ। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জানান, উৎকণ্ঠা কাটলেও আত্মতুষ্টির সুযোগ নেই, বরং এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। গত 4 মাস জুড়েই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল ট্রাম্পের পাল্টা শুল্ক, যাতে উদ্বিগ্ন ছিলেন দেশের রপ্তানিকারকরা। তবে কয়েক দফা বৈঠকের পর অবশেষে সেই সংখ্যা কিছুটা কাটলেও ঘাড়ে চেপে বসেছে বাড়তি 20% শুল্ক। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি জানান, শুল্ক ইস্যুতে এখন আলোচনা অব্যাহত রেখেছে বেশ কিছু দেশ, তাই আপাতত আত্মতুষ্টির সুযোগ নেই। আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। এখানে এটাই শেষ না, যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের 75% মূল কাঁচামাল তুলা, ফলে সেদেশ থেকে পণ্যটির আমদানি বাড়িয়ে পোশাক প্রস্তুত করা গেলে আরও খানিকটা কমতে পারে বিদ্যমান শুল্ক হার। জানান, বাড়তি শুল্কে সংকটে পড়বে মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তারা, তাই সরকারের নীতি সহায়তা চালু রাখার আহ্বান জানান তিনি। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। আমরা ইউএস কটন বা ইউএসএ ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16%-এ নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। চীনের শুল্ক বেশি হওয়ার কারণে বাংলাদেশের পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান মাহমুদ হাসান খান। আমাদের তুলনায় চায়নার ট্যারিফ বেশি, তো কিছু চায়নার ব্যবসাও তো আমাদের এখানে আসার সুযোগ আছে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।
বিশ্বজুড়ে চীনের প্রভাবের বিপরীতে মার্কিন বলয়কে আরও শক্তিশালী করতে ডোনাল্ড ট্রাম্প এই পাল্টা শুল্কের ঝড় তুলেছেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের শর্ত মানতে গিয়ে চীনের সাথে কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তারা। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের খুব কম দেশই আছে যাদের পণ্য উৎপাদনে কাঁচামালের জন্য চীনের দ্বারস্থ হতে হয় না, হোক সেটা ভিয়েতনাম, ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশ। তো সেই চীনের বৈশ্বিক বাণিজ্যিক প্রভাবের লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশে শুল্ক নিয়ে টান দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে যে শুল্ক নির্ধারণ করেন ট্রাম্প, তাতে চোখ কপালে বিভিন্ন দেশের। পরে দিন দরবার, নানা কিছু কেনার শর্তে শুল্ক কমানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার দেশগুলোর বাণিজ্য প্রতিযোগিতার সক্ষমতার কথা মাথায় রেখেই ট্রাম্প নতুন যে শুল্ক হার নির্ধারণ করেছে, যেন দেশগুলো চীন নয়, থাকে মার্কিনমুখী। এই ট্যারিফ যুদ্ধের অন্যতম প্রধান টার্গেট হচ্ছে চীন। সেটা বায়োলেটারালি তারা করছে এবং অন্যান্যরা যাতে চীনের কাছ থেকে বা একটু দূরে সরতে বাধ্য হয় সেটাও তারা করছে। তো সেই প্রেক্ষাপটে একটা অস্ত্র হচ্ছে রুলস অফ অরিজিন। চায়না কিন্তু এই গ্লোবাল পাওয়ার, এশিয়াতে আমাদের বর্ডারের খুব কাছে একটা রিজিওনাল পাওয়ার। আমরা কি তাদের সাথে এমন কোন পজিশনে যেতে পারবো যেখানে তাদের সাথে আমাদের যে বায়োল্যাটারাল রিলেশনশিপ, চাওয়া পাওয়া এবং বেনিফিটস আছে, যেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সাথে বিশ্লেষকদের পরামর্শ, 20% মার্কিন পাল্টা শুল্ক শুধু বাংলাদেশি পণ্য উৎপাদনকারীদের উপর চাপিয়ে দিলে হবে না, বরং এটি ভাগ হতে হবে ক্রেতা, বিক্রেতা এবং উৎপাদনকারীদের মধ্যে। এই যে 20% অতিরিক্ত, এটা যদি রিকাভার করতে হবে, কোনো না কোনো ভাবে তো রিকাভার করতে হবে, কিন্তু এটা যদি ভোক্তার কাছে এটাকে পাস অন করা হয়, তাহলে বাংলাদেশ যে ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে, লো ভ্যালু, এগুলা খুব প্রাইস সেন্সিটিভ, এগুলোর ডিমান্ড পড়ে যাবে মার্কেটে। ডিমান্ড পড়লে এক্সপোর্ট অর্ডার কমে যাবে আমাদের জন্য। আগের 15% কি ছিল, তাহলে কি 20%-এর মধ্যে 15% এর অন্তর্ভুক্ত, নাকি এই 20% 15%-এর বাইরে? এখন এটার ব্যাপারে স্বচ্ছতা দরকার, এবং যদি 20%-এর পরে 15% আমাকে এডিশনাল দিতে হয়, তাহলে কিন্তু ওই 35%-এ আমি গিয়ে আটকে গেলাম। এই বিশ্লেষকরা পরামর্শ দিলেন, জনস্বার্থে যতটা সম্ভব প্রকাশ করা কি কি ছাড় দিতে হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 7 থেকে সরে এসে জুলাই সনদ ঘোষণা হলে আবারও আন্দোলনে নামবে ছাত্র জনতা। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন জুলাই যোদ্ধারা। অভিযোগ করেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আখের গোছাতে ব্যস্ত অনেকেই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা শিরোনামে এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা সহ গণ অভ্যুত্থানের পক্ষের অনেকেই। তাদের কণ্ঠে উঠে আসে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবি। আমরা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ভরসা রাখতে চাই। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে অনেকেই আখের গোছাতে ব্যস্ত বলেও অভিযোগ করেন বক্তারা। বিএনপি যদি চাঁদাবাজি করে, জামাত যদি করে, তাদের বিরুদ্ধে আমরা বলবো, এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে, তারে আমরা ছাইড়ে দেওয়ার মালিকানা দেই না। হাসিনা এই বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেই স্বৈরাচারী সিস্টেম তৈরি করেছিল, আমার ওই জুলাই যোদ্ধা ভাইয়ের সাথে গলা মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যে কোনো ব্যক্তিকে সামনে রেখে এটা আর কোনোদিন করতে পারবে না। নতুন বাংলাদেশে মানুষের ভাগ্য বদলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা। রক্ত দেওয়ার সময়, রাজপথে দেওয়ার সময় তরুণরা সামনে থাকবে, নারীরা সামনে থাকবে, কিন্তু যখন মতামত দেওয়া লাগবে, পলিসি মেকিং এ নেওয়া লাগবে, তখন আর তরুণদের প্রয়োজন নাই। সবাইকে যাতে যথাযথ সম্মানের সাথে নতুন বাংলাদেশে ট্রিট করা হয়। নতুন বাংলাদেশ তরুণদেরই বাংলাদেশ, এবং তরুণরাই পরিবর্তন নিয়ে আসবে। আমরা কি চাই, আমরা কি আশা করেছি, এটা নিয়ে দেখা যাচ্ছে সবাই হতাশ। এই হতাশাটা কি আমাদের প্রাপ্য ছিল? আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কারটা কি, সেটা আমরা যেটা চেয়েছি সেটা কি পাচ্ছি কিনা, সেটা দেখার বিষয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে এসে জুলাই সনদ ঘোষণা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। আমরা দেখতে চাই একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।